আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং 2027 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। আমি মোস্তফা স্যার। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ষষ্ঠ শ্রেণী গণিত অনুশ্রেণী 1.1। ষষ্ঠ শ্রেণীর অনুশ্রেণী 1.1 এর বেসিক থেকে পুরো অনুশ্রেণী ক্লাসটা, পুরো অনুশ্রেণীর সমাধান আজকের ক্লাসে করব। তো চলো শুরু করি। তো তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশ্রেণী 1.1 এই টপিকটা হলো স্বাভাবিক সংখ্যার। তো স্বাভাবিক সংখ্যা জানার আগে তোমাদেরকে প্রথমে জানতে হবে যে সংখ্যা কি। সংখ্যা হলো মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার জন্য যে সকল চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করি, যা গণনার কাজে ব্যবহৃত হয়, তাই হলো সংখ্যা। চলো আমরা বোর্ডে যাই, দেখি যে দেখো সংখ্যাটা কি। সংখ্যা হলো এক ধরনের প্রতীক বা চিহ্ন বিশেষ, যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং গণনার কাজে ব্যবহৃত হয়। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা এই প্রত্যেকটা শব্দের ইংরেজি শব্দ সহ কিন্তু তোমাদের শিখতে হবে। তাহলে সংখ্যার ইংরেজি কি? নাম্বার। তাহলে আমরা সংখ্যাটা কি কি পেলাম, দেখো তুমি তোমার খাতায় উঠিয়ে নাও যে সংখ্যা হলো এক ধরনের প্রতীক বা চিহ্ন বিশেষ, যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং গণনার কাজে ব্যবহৃত হয়। সংক্ষেপে আমরা বলতে পারি সংখ্যা হলো পরিমাপ, কোনো কিছুর পরিমাপ বা পরিমাণ নির্দেশক চিহ্ন। তো আমরা যদি সংখ্যার কথা বলি, সংখ্যাকে আবার লিখে প্রকাশ করার জন্য কতগুলো চিহ্নের প্রয়োজন হয় বা কতগুলো প্রতীকের প্রয়োজন হয়। এই চিহ্ন বা প্রতীকগুলি হলো অঙ্ক। এগুলা কি? অঙ্ক। চলে যাচ্ছি অঙ্ক বা ডিজিটে। এখন অঙ্ক বা ডিজিট, অঙ্ক বা ডিজিট কাকে বলে? যে দেখো, আমরা তো সংখ্যা, ধরো আমি যদি এখানে বলি যে 1 2 3 123, এটা একটা সংখ্যা না? এই সংখ্যাটা প্রকাশ করার জন্য আমার কিন্তু এই যে তিনটা চিহ্নের প্রয়োজন পড়ছে, 1 2 3। এই চিহ্নগুলাকে, এই এক একটা চিহ্ন, এগুলোর নাম হলো কিন্তু অঙ্ক। তাহলে আমরা অঙ্কের সংখ্যাটা কিভাবে বলতে পারি? যে সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে। পৃথিবীতে যত বড় সংখ্যাই হোক, এগুলা লিখে প্রকাশ করার জন্য আমার 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো লাগবে। 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়। এখন এই 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট বা অঙ্কগুলো রয়েছে, এগুলা কি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা বলবো কি? যে অঙ্ক দুই প্রকার, যথা 1 নম্বরে সার্থক অঙ্ক, যার ইংরেজি হলো সিগনিফিক্যান্ট ডিজিট বা নাম্বারও বলা যায়। আর আরেকটা হলো সাহায্যকারী অঙ্ক, যেটা হলো অক্সিলারি ডিজিট, বা এটাকে নাম্বারও বলা যায়। এখন সার্থক অঙ্ক কোনগুলা? সার্থক অঙ্ক হলো যে সকল অঙ্কের নিজস্ব মান রয়েছে, এগুলো হলো সার্থক অঙ্ক। দেখো, তাহলে সার্থক অঙ্ক কাকে বলে? যে সার্থক অঙ্ক, এটা কাকে বলে? সার্থক অঙ্ক যে সকল অঙ্কের নিজস্ব মান রয়েছে
তাদের তাদেরকে সার্থক অঙ্ক বলে। যেমন ধরো 1 থেকে 9 পর্যন্ত এগুলো সার্থক অঙ্ক, অঙ্ক। 2 নাম্বার সাহায্যকারী অঙ্ক। তো সাহায্যকারী অঙ্ক কোনগুলা? তাহলে 0 থেকে 9 পর্যন্ত ছিল অঙ্ক, এর ভিতরে 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, তাহলে আর একটা রয়েছে মাত্র 0, এটা হলো সাহায্যকারী অঙ্ক। যে অঙ্কের নিজস্ব কোনো মান নেই, শুধুমাত্র সার্থক অঙ্কের সাহায্যকারী অঙ্ক হিসেবে ব্যবহৃত হয়, তাকে সাহায্যকারী অঙ্ক বলে। শূন্যকে সাহায্যকারী অঙ্ক বা সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক বলে। তাহলে তোমরা দেখো যে এই জায়গায় ধরো আমি এখানে একটা এরকম লিখলাম 0 0 0 0 0। তুমি যতগুলো শূন্যই ব্যবহার করো, এর কি নিজস্ব কোনো কি মান প্রকাশ করবে, কোনো সংখ্যা প্রকাশ করবে? সেটা করবে না। কিন্তু শূন্যর বাম পাশে যদি আমি যে কোনো একটা সার্থক অঙ্ক যদি বসাই, ধরো এখানে 5 বসাইছি, তাহলে কিন্তু এটা কিন্তু এখন একটা মান প্রকাশ করছে। অর্থাৎ আমরা দেখলাম যে শূন্য হলো যার সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর সার্থক অঙ্ক এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা মান আছে। আমি যদি বলি যে 1 থেকে 9 পর্যন্ত, 1 একের একটা মান আছে 1, 2 এর মান কত 2। আমি যদি বলি আমার এখানে কয়টা আঙ্গুল, 2টা আঙ্গুল, তাহলে আমি 2 দ্বারা প্রকাশ করতে পারতেছি। 3টা আঙ্গুল 3 দ্বারা প্রকাশ করতে পারতেছি। এটা ধরো তোমার ক্লাসের রোল কত 1, তাহলে আমরা 1 লিখে আমরা কিন্তু প্রকাশ করতেছি। ধরো একটা ক্লাসে উপস্থিত আছে 20 জন, তাহলে কিন্তু আমি 2 শূন্য এই 20 দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এখানে 2 কি, এখানে আমি যদি 20 এর কথা বলি, তাহলে এখানে 2 কি, 2 হলো সার্থক অঙ্ক, আর 0 কি সাহায্যকারী অঙ্ক। চলো এবার আমরা চলে যাব অঙ্ক পাতনে। এবার আমরা চলে যাব অঙ্ক পাতন বা নিউমেরেশন। অঙ্ক পাতন, নিউমেরেশন বা নিউমেরিটিকও বলা হয় অঙ্ক পাতন। এখন অঙ্ক পাতনটা কি? আমরা তো অঙ্ক সম্পর্কে জানলাম যে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা হলো, মোট 10টা হলো অঙ্ক, এর ভিতরে 9টা হলো সার্থক অঙ্ক, একটা হলো সাহায্যকারী অঙ্ক। এই অঙ্ক পাতন কি? ধরো আমি একটা সংখ্যা লিখবো, অঙ্ক ছাড়া কি সংখ্যা লেখা যাবে? লেখা যাবে না। এখন ধরো অঙ্ক পাতন হলো যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। অঙ্ক পাতন বা নিউমেরেশন এটা বলে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। কারণ আমি যদি বলি যে 2, 3, 5 এগুলো দ্বারা আমরা সংখ্যা তৈরি করব, তাহলে এই যে এই অঙ্কগুলা স্থাপন করে যখন আমি একটা সংখ্যা প্রকাশ করব, তখন সেটা হলো ধরো অঙ্ক পাতন। আমি এটা দ্বারা এই 2, 3, 5 এগুলো দ্বারা বিভিন্ন ভাবে সংখ্যা তৈরি করতে পারি। যেমন ধরো আমি বলি 2, 3, 5 একটা হতে পারে, আবার 2, 5, 3
এই একটা এটা হতে পারে। আবার যদি আমি 5 প্রথম নিয়ে আসি, 3 2, 5 3 2, আবার 5 2 3, আবার ধরো আমি 3 কে যদি প্রথম নিয়ে আসি, 3 5 2, আবার 3 2 5, অর্থাৎ এই তিনটা অঙ্ককে ব্যবহার করে আমি কিন্তু এরকম 6টা সংখ্যা গঠন করতে পারি। তাহলে এই যে তিনটা অঙ্ককে ব্যবহার করে আমি এখানে যে 6টা সংখ্যা গঠন করলাম, সেটাই হলো অঙ্কপাতন। অঙ্কপাতনে তাহলে অঙ্কপাতনে আমরা 10টা যে ডিজিট বা প্রতীক রয়েছে, এগুলা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখানে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের যে রীতি, এটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে আমরা বলি দশমিক প্রণালী বা 10 গুণোত্তর প্রণালী। এবার আমরা শিখব স্থানীয় মান, স্থানীয় মান ও স্বকীয় মান। এবার আমরা শিখব স্থানীয় মান ও স্বকীয় মান। আর স্থানীয় মান কি? যে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক, সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা, অথবা এখানে আমরা মানও বলতে পারি, মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। যে সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা বা মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। আর স্বকীয় মান, স্বকীয় মানটা কি? স্বকীয় মান হলো যে সংখ্যা ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য না, যে অবস্থানেই থাক তার যে নিজস্ব যে মান আছে সেটাই হলো স্বকীয় মান। আর স্বকীয় মানটা হলো, এটা কি স্থানীয় মান। স্বকীয় মান হলো কোনো অঙ্কের নিজস্ব মান, কোন অঙ্কের নিজস্ব মান। এটা অবস্থানের উপর এই স্বকীয় মান কিন্তু ডিপেন্ড করে না। আর স্থানীয় মানটা তার অবস্থানের জন্য ডিপেন্ড করে। দেখো আমি যদি বলি 2 3 5, এই সংখ্যার 2 3 5 7, এটার এই সংখ্যার ধরো 7 একক, 7 একক সমান কত? 7 5 দশক সমান কত? 5 দশে 50, 3 শতক সমান 300, আবার ধরো 2000 সমান এই যে 2000। দেখো এখানে যে প্রত্যেকটা অবস্থানে, অর্থাৎ 7-এর এই অবস্থানে কত? 7। এই 5-এর 5 কি? আমরা দেখো ডান থেকে বাম দিকে দেখো একটা করে ঘর আসতেছে, আর দেখো এর মান কিন্তু এই 5-এর এইখানে গড় পরিবর্তন হয়েছে 5 কিন্তু দশক, অর্থাৎ 5 গুণন 10। আবার তার সাথে 3-এর ক্ষেত্রেও কিন্তু ওই যে এখানে যা মান আছে তার সাথে কিন্তু এখানে আরো 10 গুণন হয়েছে, এইদিকে আসছে আবারও কিন্তু সেই 10 গুণন হয়েছে। এইভাবে কিন্তু এই মানগুলা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি তার অবস্থান পরিবর্তন করে, যে এটা যদি একটা গড় অবস্থান যদি পরিবর্তন করে বাম দিকে আসে, তার মান কিন্তু 10 গুণ করে বৃদ্ধি পায়। এটা আরেকটু ক্লিয়ার করার জন্য ধরো আমি এখানে এই 5 5 5 তিনটা 5 বোঝাচ্ছি। দেখো 5 এখানে কত? 50, এখানে কত? 500। খেয়াল করো 5 যখন একক স্থানে ছিল তখন তার মান ছিল 5, 5 যখন দশক স্থানে তখন তার মান 50, আর 5 যখন শতক স্থানে তখন তার মান হলো 500। তাহলে 5 5-এর 10 গুণ 50, 50-এর 10 গুণ কিন্তু 500। আবার আরেকটা গড় যদি যায় তার মান আরো 10 গুণ বাড়বে। এই যে এটা কি হলো? এটা কি বলে? 10 গুণোত্তর প্রণালী। দেখো তাহলে স্থানীয় মানটা সম্পর্কে মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা পেলাম। এখানে যদি আরো ডিজিট থাকতো, 8 9 7 6 5 4 এরকম যদি থাকে, তাহলে প্রত্যেকটা, যেমন 8 হাজারের পরে কি? 8 হাজারের পরে কি? অযুত। তারপরে 8 অযুত 1 অযুত সমান 10,000, তার মানে কত? 80,000। আবার ধরো 9 অযুতের পরে কি? লক্ষ।
এইভাবে স্থানীয় মানটা তোমরা তৃতীয় শ্রেণী থেকে মোটামুটি স্থানীয় মান সম্পর্কে ধারণা পেয়ে আসছো। এবার আমি স্থানীয় মান এবং স্বকীয় মানের যে কিছুটা পার্থক্য রয়েছে এটা নিয়ে একটু কথা বলবো। এবার এখানে তুমি খেয়াল করো যে আমি এখানে লিখলাম ৭৮, এখানে ৭-এর স্থানীয় মান কত? ৭-এর স্থানীয় মান কত? ৭×৭০ যেহেতু দশক স্থানে। আবার এই ৭-এর স্বকীয় মান কত? এখানে এই ৭-এর স্বকীয় মান কত? স্বকীয় মান কিন্তু ৭ই। যে কোনো অবস্থানে স্থানের অবস্থানের জন্য যে মানটা প্রকাশ করছে সেটা হলো স্থানীয় মান, আর ওই ডিজিটটা যেখানেই থাক ওই মানই যদি প্রকাশ করে সেটা হলো স্বকীয় মান। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ধরো এই ক্ষেত্রে এই ৭৮ সংখ্যাটিতে ৭-এর স্থানীয় মান এবং স্বকীয় মানের পার্থক্য কত, তাহলে এর পার্থক্য কত হতে পারে? দেখো তো, এর পার্থক্য কত? ৭০ বিয়োগ ৭ সমান কিন্তু ৬৩। এইভাবে স্থানীয় মান এবং স্বকীয় মান যদি আসে থাকে কোথাও, তাহলে এভাবে তোমরা পার্থক্যটা করতে পারবা। এবার আমরা চলে যাব দেশীয় সংখ্যা গঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন বা কোথাও কোথাও আছে এটা পঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন বা পঠন রীতি, এটাকে বলা হয় লোকাল কাউন্টিং সিস্টেম বলে। এটা অনেকে লোকাল কাউন্টিং সিস্টেম এটাও বলা যায়, লোকাল কাউন্টিং সিস্টেম অর্থাৎ অথবা লোকাল প্লেস ভ্যালু। যে আমরা সাধারণত যে দেশীয় সংখ্যা গঠন রীতি কোনটা, যে ধরো আমরা যে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমরা এটা শিখছি না যে স্থানীয় মানের ক্ষেত্রে যে স্থান একটা করে পরিবর্তন হচ্ছে তার মান কি, তার ভিন্ন ভিন্ন নাম হচ্ছে। প্রথমটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেশীয় সংখ্যা গঠন রীতি কি? ধরো আমি এখানে লিখলাম ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৯ ৮ ০ ৫। এই যে আমি এখানে একটা সংখ্যা লিখছি, এই সংখ্যাটা যে প্রথমে ডান দিক থেকে বাম দিকে ৩ ঘর, তারপরে ২ ঘর পর পর কমা ব্যবহার করা হয়। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটির পরে কিন্তু আবারও ৩ ঘর। এখন যে গণনার, তাহলে আমরা বলতে পারি গণনার যে পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে বাম দিকে প্রথমে ৩ ঘর ও তারপর ২ ঘর পরপর কমা ব্যবহার করা হয়, তাকে গণনার দেশীয় রীতি বলে। দেখো এখানে প্রথম আমরা ৩ ঘর পর কমা ব্যবহার করছি, তারপরে প্রত্যেকটার ক্ষেত্রে ২ ঘর। কোটির পরে আবার সেটাকে প্রথম থেকে যে সংখ্যাগুলো আমরা গণনা করি সেটা বিবেচনা করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? ১,২৩,৫,৭৯,৭৯,৮০৫। আমরা কিন্তু এটাকে কিন্তু এভাবে পড়তে পারি। মনে রাখতে হবে প্রথমে ৩ ঘর, ডান দিক থেকে বাম দিকে প্রথমে ৩ ঘর, তারপরে ২ ঘর পর পর, এভাবে কমা ব্যবহার করা হয়। এটা হলো দেশীয় সংখ্যা গঠন রীতি। আবার আন্তর্জাতিক গণনা রীতি, আন্তর্জাতিক গণনা রীতি তোমরা অলরেডি এটা জানো যে এটাকে তাহলে ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম, আমরা এটাকে ইংলিশে বলতে বলি ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম। মানে আন্তর্জাতিকভাবে গণনার ক্ষেত্রে যেভাবে গণনা করা হয়, যেমন ধরো বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, এইভাবে বিলিয়ন মিলিয়নের ক্ষেত্রে। এখন ধরো এই ক্ষেত্রে
যে সাধারণত আমাদের এখানে তিনটা বিষয় থাকে, যে আমি যদি এটার সাথে মিল করি, যে এই যে শতক এই পর্যন্ত ঠিক আছে, তারপরে এই ক্ষেত্রে প্রতি 3 গড় পর পর কমা, 3 গড়, তারপরে এই যে 3 গড়, এরকম 3 গড় পর পর কমা ব্যবহার করে। তাহলে প্রথম এই তিনটাকে যে একক, দশক, শতক নামে রাখা হয়। তারপরে এখানে হাজার, অযুত, লক্ষ, এই এই সবগুলাকে একসাথে বলা হয় মিলিয়ন। এলে কি বলা হয়? এটাকে বলা হয় মিলিয়ন। আর না, এই পর্যন্ত বলা হয় হাজার, এ পর্যন্ত বলা হয় হাজার, তারপরে হলো মিলিয়ন, তারপরে হলো বিলিয়ন। একক, দশক, শতক, এখানে এখানে 3 গড় পর হাজার, আবার হাজারের জন্য বরাদ্দ গড় হলো 3টা, মিলিয়নের জন্য বরাদ্দ গড় হলো 3টা, আর বিলিয়নের জন্য বিলিয়ন যদি 10-এর বেশি হয়, তাহলে ওই দিকে তোমার বাম দিকে গড় সরে সরে যাবে বা যেতে পারে। এখন একক, দশক, শতক, হাজার, এভাবে ধরো আমি একটু সংখ্যা যদি লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিক গণনা রীতিতে আমরা এটাকে কিভাবে গণনা করতে পারি? দেখো, তাহলে এই দেখো বিলিয়নের ঘরে আছে 1, তাহলে আমরা বলতে পারি যে 1 বিলিয়ন। এই যে মিলিয়নের ঘরে আছে কত? 234, 234। তারপরে এখানে দেখো 500, 567, 567, তারপরে 567,000, 1 বিলিয়ন, 234 মিলিয়ন, 567,890। এটা এটা যদি আমি পুরো সংখ্যা লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তাহলে আন্তর্জাতিক গণনা রীতিতে আমরা কিভাবে করব? 3 গড় পর পর কমা ব্যবহার করব। এই দেখো, এই 3 গড়, এই 3 গড়, এই 3 গড়। তাহলে দেখো এই যে 1 বিলিয়ন, 234 মিলিয়ন, 67 মিলিয়ন, 890, 1 বিলিয়ন, 234 মিলিয়ন, 567,890। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে আমরা তাহলে বলতে পারি আন্তর্জাতিক গণনা রীতি কোনটা? গণনার যে পদ্ধতিতে ডান দিক থেকে বাম দিকে 3 গড় পর পর অনলি, আমরা এটার সাথে যদি মিলাই, তাহলে এই প্রথমে এটা দিয়া 3 গড় পর পর, 3 গড় পর পর যেটা আমরা কমা ব্যবহার করতেছি, সেটা হলো আন্তর্জাতিক গণনা রীতি। তাহলে আমরা সংজ্ঞা যদি বলি, ভালো করে যদি সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি কোন সংখ্যাকে শুদ্ধভাবে পড়া ও লেখার জন্য গণনার যে রীতিতে ডান দিক থেকে বাম দিকে 3 গড় পর পর কমা ব্যবহার করা হয়, তাকে আন্তর্জাতিক গণনা রীতি বলে। তাহলে দেশীয় গণনা রীতিতে প্রথমে 3 গড় পর পর, ডান দিক থেকে বাম দিকে প্রথমে 3 গড়, তারপর 2 গড় পর পর কমা, আর আন্তর্জাতিক গণনা রীতিতে 3 গড় পর পর কমা ব্যবহার করা হয়। এখানে একটা কথা বলে রাখি, যদি বিলিয়ন শতকের চেয়ে বেশি হয়, তাহলে সেইটাকে আমরা দেশীয় পদ্ধতিতে শুধু বিলিয়নটাকে কাউন্ট করব। আশা করি তোমরা এই বিষয়গুলি মোটামুটি বুঝতে পেরেছো। এগুলাই ছিল কিছু বেসিক আলোচনা এই অনুশীলনীর। তোমরা যদি এখানে আমার এই ক্লাসটা গুরুত্ব সহকারে, একটু মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে এখানে যে বেসিক আলোচনা যেগুলো রয়েছে, সেগুলো তোমাদের হয়ে যাওয়ার কথা। আমি এবার তোমাদের বইয়ের অনুশীলনী 1-এ চলে যাচ্ছি। চলো আমরা অনুশীলনী 1টা সমাধান করার চেষ্টা করি। কি আছে দেখি আমরা অনুশীলনী 1-এ। অনুশীলনী 1.1 এর সমাধান। 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। নিচের
সংখ্যাগুলো সংখ্যাগুলো অঙ্কে লেখো। মোটামুটি তোমরা একেবারে 1 2 3 থেকেই মোটামুটি অঙ্কে লেখা এবং কথায় লেখা এটা কিন্তু তোমরা শিখে আসতেছো। এখানেই এরকম কিছু অঙ্ক লেখা আছে, যেমন ধরো ক নাম্বারে আছে, একের ক নাম্বারে আছে যে 20,000, প্রথম কি আছে 20,070, পরে আছে 30,008, 30,008, তারপরে আছে 55,400, 55,400, 55,400 মানে 20,008, তাহলে 20,070 আছে প্রথমটা, 20,070, তাহলে 70 লেখার জন্য তোমার কি লাগবে 70। এখানে দেখো শতকের ঘর কিন্তু নাই, তাহলে 0, হাজারের ঘরে কত 20, তাহলে 1 2 3, এই 20,000, 3 ঘর ডান থেকে বাম দিকে আমরা 3 ঘর পরে কম পাশে দিচ্ছি 20,000, 30,008, তাহলে 30,008, 55,400, 55,400, 55,400, তাহলে 55,400। এভাবে আশা করি ক থেকে মোটামুটি ভাবে তোমরা ওমো পর্যন্ত একই নিয়মে লিখে ফেলতে পারবা। আমি চলে যাচ্ছি এখানে তোমাদের 6 নাম্বারে। ক থেকে চ ইজি পারার কথা, 6 নাম্বারে যাচ্ছি। 6 নাম্বার বলছে যে 955 কোটি, 955 কোটি, 955 কোটি 7 লক্ষ 90, 955 কোটি 7 লক্ষ 90। এখন ধরো 955 কোটি, তাহলে দেখো এই যে 955 কোটি, একটা কইরা তোমার এককাবলী পরিবর্তন হচ্ছে মানে তুমি তখনই কমা ব্যবহার করবা। 955 কোটি 7 লক্ষ, এখন ওই যে লক্ষর পরে তো একটা নিযুত আছে, নিযুতের ঘরে তো কিছু নাই, নিযুত হলো 1, নিযুত সমান 10 লক্ষ, তাহলে 10 তো নাই, এখানে আছে 7 লক্ষ, তাহলে ওটা শূন্য দিয়ে ঘরটা ফিল আপ করবা 7 লক্ষ। তারপরে 90, 90 লেখার জন্য ধরো এখানে তো হাজার নাই, তাহলে হাজারের জন্য আবার কি অযুতের একটা ঘর আছে, 1 অযুত সমান 10,000, তাহলে এই যে 0 0, এখানে শতকের ঘরেও কিছু নাই, তাহলে শতক শূন্য, তাহলে 90, এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কি হলো দেখো 955 কোটি 7 লক্ষ 90। এবার আমি চলে যাব জ নাম্বার। জ নাম্বারে দেখো 50 বিলিয়ন, এটা আন্তর্জাতিক বলতে যেহেতু বিলিয়ন আসছে, 50 বিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন, 301 মিলিয়ন 538,000, 38,000। সবচেয়ে ভালো হয় তুমি যদি আন্তর্জাতিক গণনা পদ্ধতি প্রথম দিকে যদি তুমি সেটা অ্যাপ্লাই করো, তাহলে এই যে 1 2 3 কমা 1 2 3 কমা 1 2 3 কমা 1 2 3, এভাবে তুমি কমা ব্যবহার করে 3টা করে দাগ দাও পেন্সিল দিয়ে, পরে তুমি মুছা দিও প্রথম নতুন নতুন যখন করবা তুমি এটা। তাহলে দেখো 50 বিলিয়ন, তাহলে দেখো বিলিয়নের জন্য 3টা ঘর, তাহলে 0 5 0, 301 মিলিয়ন, তাহলে 301 মিলিয়ন, 538,000, তাহলে 538,000। তারপরে দেখো হাজারের পরে যে একক দশ শতক আছে সেটা কিন্তু এখানে নাই, তাহলে এগুলো আমরা শূন্য দিয়া ফিল আপ করে দিলাম, তারপরে প্রয়োজন আমরা এটা মুছে দিলাম সহজে বোঝার জন্য। ঠিক আছে, 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, তারপরে কি বাকিগুলো শূন্য শূন্য, হাজার যদি তুমি এখানে শূন্য শূন্য না দাও তাহলে এটা তো চলে যাবে এখন দশ শতকের ঘরে, কারণ শূন্য তোমাকে দিতে হবে। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আর আচ্ছা আমি আরেকটা বিলিয়ন মিলিয়নের ক্ষেত্রে এটা স্টুডেন্টরা তোমরা সাধারণত এটা ভুল করে থাকো, এটা নিয়ে আরেকটু কথা বলি আমি। বলা হলো যেমন ধরো বললো 70 বিলিয়ন 70 মিলিয়ন 70, এটাকে তুমি কথায় প্রকাশ করো, তাহলে প্রথম কি বলছি আমি ওই 3টা করে দাগ দিতে পারো, ওটা না দিলেও
সমস্যা নেই, 70 বিলিয়ন, তাহলে 70 মিলিয়ন, মিলিয়নের জন্য 3টা ঘর লাগবে, আচ্ছা 70, তাহলে 70 লেখছো, 3টা করতে ফিল আপ করো, আরেকটা বামে শূন্য দিয়ে ফিল আপ করো। তারপরে 70 বিলিয়ন, 70 মিলিয়ন, 70 আছে, হাজার কিন্তু নাই, এটা চিন্তা করো, হাজার নাই, তাহলে হাজারের 3 ঘর কি হবে, শূন্য হবে। তারপরে 70 লেখার জন্য তো 70 লাগে, তার মানে তো কি শতকের ঘরে কিন্তু কিছু নাই, তাহলে শতকের ঘরে আমরা একটা শূন্য বসাই দিলাম, এই যে দেখো এই 3 ঘর পর পর কমা, 70 বিলিয়ন, 70 মিলিয়ন, 70, হাজারে কিছু ছিল না, হাজার শূন্য। এভাবে তোমরা এগুলা কমপ্লিট করবা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব কথায় লেখো, এই কথায় লেখোতে, কথায় লেখো, কথায় লেখো, এটা আসলে খুবই সহজ একটা পার্ট, তোমরা আশা করি সবাই পারবা। তারপর আমি এখানে তোমাদের ঘর নাম্বার এটা একটু দেখাচ্ছি, যা আছে কি 508770003। কথায় লেখার জন্য তুমি এটা লেখার সাথে সাথে তুমি এটাকে, যে দেখো কথায় লেখার জন্য তোমাকে হয়তো উল্লেখ করে দিতে পারে যে দেশীয় পদ্ধতিতে কথায় লেখো অথবা আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। আমরা এটাকে দুই পদ্ধতিতে লেখো, এটা দেশীয় পদ্ধতিতে যদি আমরা লিখি, যে দেখো দেশীয় পদ্ধতি, দেশীয় পদ্ধতি যদি আমরা লিখি, তাহলে দেখো প্রথমে 3 ঘর, পরে 2 ঘর, পরপর কমা, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে আমরা বলতে পারি এটাকে কি বলতে পারি, যে 5 কোটি 8 লক্ষ, 5 কোটি 8 লক্ষ 77,000, 77,003। আর এটাকে যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, যে আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমরা লিখি, তাহলে প্রথম 3 ঘর, এই দেখো, তাহলে দেখো প্রথম এই তিনটা, এই দুইটা কি, এই তিনটা হলো একক, দশ, শতকের জন্য, পরটা হলো হাজারের জন্য, পরটা হলো মিলিয়নের জন্য, তাহলে আমরা লিখতে পারি যে 50 মিলিয়ন 877,000 3। এভাবে আমরা এগুলো কথায় লিখতে পারি। এবার আমি চলে যাব স্থানীয় মানের ক্ষেত্রে, 3 নম্বরে আছে যে স্থানীয় মান, স্থানীয় মান নির্ণয়, এবং সেটা কি সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তো আমি ছোট একটা দেখাচ্ছি, গহ নাম্বার 70809, 9 একক সমান 9, শূন্যের মান নাই, দরকার নাই, 8 শতক সমান 800, 7 কি একক, দশক, শতক, হাজার, অযুত, 7 অযুত, 7 অযুত, এক অযুত সমান 10,000, তাহলে 7 70,000, 70,000। এভাবে তোমরা স্থানীয় মানগুলো নির্ণয় করবা। আমি আরেকটা স্থানীয় মান দেখাচ্ছি, সেটা হলো একটু বড়র দিকে, যে স্থানীয় মান যদি অনেক বেশি থাকে তখন আমরা কি করব, এটা একটু আমি দেখাচ্ছি। এবার আসো একেবারে জ নাম্বার, 105780923 004, এটা তাহলে স্বাভাবিকভাবেই 4 একক সমান 4, 3,000 সমান 3,000, 2 অযুত সমান 20,000, 9 লক্ষ সমান 9, 1 2 3 4 5, একক, দশ, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 8 কোটি সমান 8 এর পরে 1 2 3 4 5 6 7, আবার 7 কি আছে, 7। এই জায়গায় হলো মূলত তোমাদের প্রবলেমের জায়গা। যখন আমি তো একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিতে চলে আইছি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আমি তো 8 কোটি বলতে এখানে পরে পেয়ে গেছি, তারপরে আমি কি লিখবো, আমার তো কোটির পরে আর নাই, তাহলে এটাকে কি করব, মনে রাখবা কোটির মানে একক কোটি, তারপরে যতগুলা গড় যাবে আবার প্রথম থেকে ওই দশক, শতক, হাজার এভাবে যাবা, তাহলে 7 আমরা বলতে পারি 7 দশক কোটি, তাহলে 7 দশক কোটি মানে কি 70 কোটি, 7 দশক 70, তাহলে 70 1 2 3 4 5 6 7, 70 কোটি। পরে 5 কি, 5 কি শতক কোটি, শতক কোটি মানে কি 100 কোটি, 500 কোটি,
এই 500 1 2 3 4 5 6 7, তারপরে 1। এখানে যদি কোটি হয় এটা দশক কোটি, শতক কোটি, তারপরে কি এটা কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত কোটি, এক অযুত কোটি। এক অযুত মানে কত? 10,000। এক অযুত মানে 10,000, তাহলে 10,000 কোটি। তাহলে 10 1 2 3 10,000, তারপরে কোটি 1 2 3 4 5 6 7। এইভাবে তোমরা যে সকল সার্থক অঙ্ক আছে শুধু তাদেরই স্থানীয় মানটা নির্ণয় করবা। প্রশ্ন এটাই বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি চলে যাচ্ছি তারপরের নং, সেটা 4 নং ক্ষেত্রে। 4 নং এর ক্ষেত্রে আমার 4 নং কি আছে, যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এই ক্ষেত্রে সাধারণত আমরা জানি বৃহত্তম সংখ্যা মানে কি। বৃহত্তম সংখ্যা মানে অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক কি 9, তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করলে সবগুলো 9ই হবে, তাহলে বৃহত্তম। আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে যেহেতু শূন্য ক্ষুদ্রতম, কিন্তু শূন্যর কোনো নিজস্ব মান না থাকার কারণে শূন্যের বাম পাশে যে পড়ে যে সংখ্যাটা রয়েছে 1, এই 1 কে সামনে এনে বাকিগুলো শূন্য দিয়ে দেব। এভাবে আমরা কিন্তু লিখি। কিন্তু এটা এভাবে তুমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লিখে আসছো, ওকে, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে সরাসরি এটা এভাবে লিখবা না, যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। আবার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5 6 7 8। এটা এটা আমরা এখন আপাতত এটা লিখবো না। তাহলে আমরা কিভাবে লিখবো? তোমরা অবশ্যই তোমাদের এই লেখাগুলোর ক্ষেত্রে তোমাদের বইয়ের উদাহরণকে তোমরা ফলো করার সর্বদা চেষ্টা করবে। এখানে আমি এটা লিখে দিচ্ছি যে দেখো এটা সমাধান আমরা কিভাবে লিখব। সমাধান যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। অঙ্কপাতনের অঙ্কপাতনের যে কোনো অবস্থানে, যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পর পর বসালে আমরা 9 অঙ্কের একটু কথায় লিখে দিই, 9টি 9 পর পর বসালে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো। এই কথাটা তোমরা লিখে নিবা। সুতরাং নির্ণয় 9 অঙ্কের, নির্ণয় 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। আবার এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0, কিন্তু 0 এর নিজস্ব মান নেই। 0 কিন্তু 0 এর নিজস্ব মান নেই বিদায় 7টি বিদায় 9টি 0 পর পর লিখলে তার
মান শূন্যই থাকে, তার মান শূন্যই থাকে। সুতরাং সর্ব বামে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সার্থক অঙ্ক 1 লিখে পরপর 8টি শূন্য পর 8টি শূন্য বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং নির্ণয় 9 অঙ্কের নির্ণয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 8। এই ছিল আমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। তাহলে আমরা কি ডাইরেক্ট লিখবো না, আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, আমি আবার বলছি যে বৃহত্তম সংখ্যা যখন লিখবো, যে আমরা জানি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, তারপর যে অঙ্কপাত্রের যে কোনো অবস্থানে 9 কি সর্ববৃহৎ মান বা বৃহত্তম মান পাওয়া যায়। তাহলে আমরা যদি পরপর 9টা 9 লিখি, তাহলে কিন্তু আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাচ্ছি। আবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কোনটা? শূন্য। কিন্তু শূন্য তো কোনো নিজস্ব কোনো মান নেই। যদি তুমি 100 শূন্য লেখো, তার মান কিন্তু শূন্যই হবে। তাহলে এখানে আমি যদি তাহলে আমাদের চিন্তা করতে হইব ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটা, সেটা আগে লিখে তার ডানে পরপর আমরা শূন্য ব্যবহার করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারি। পরে চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। পাঁচ নাম্বার প্রশ্ন কি আছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা গঠন করুন। ক নাম্বারে আছে? ক নাম্বারে 4 5 1 2 8 9 3। এই অঙ্কগুলো একবার ব্যবহার করে তোমাকে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। এটা সরাসরি যদি তুমি লিখে দাও তাহলেও হবে, কিন্তু এই যে একটা ভালো স্টুডেন্ট হিসেবে বা তুমি এটা যদি ধরো 2 মার্কের জন্য আসে, 1 মার্কের জন্য আসে, সরাসরি লিখে দিলে হবে। আর যদি 3 বা 4 মার্কের জন্য আসে, তাহলে কিন্তু বড় করে লিখতে হবে। এটা আমি লিখে দিচ্ছি, যে দেখো সমাধান। অঙ্কপাতনের অঙ্কপাতনের যে কোনো অবস্থানে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বৃহত্তর বা বড় হয়। এখানে দেখো সবচেয়ে বড় কি? 9 গ্রেটার দেন 8 গ্রেটার দেন 5 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1। আমরা কি সিরিয়ালি অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে আমরা কিন্তু এটা সাজিয়ে নিলাম। সুতরাং বড় থেকে ছোট বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। আবার যা সেই কথাটা উল্টাটা লিখবো, যে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে ক্ষুদ্রতর অঙ্কের
স্থানীয় মান বৃহত্তর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা অপেক্ষা ক্ষুদ্রতর হয় ক্ষুদ্রতর হয়। এখানে একের চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়, 3 এর চেয়ে 4 বড়, 4 এর চেয়ে 5 বড়, 5 এর চেয়ে 8 বড়, 8 এর চেয়ে 9 বড়। সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতর সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটু লিখে নিই। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান 9, 8, 5, 4, 3, 2, 1। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4, 5, 8, 9। এই ছিল আমাদের 5-এর ক সমাধান। খ নাম্বার তোমরা নিজেরাই চেষ্টা করবে। আমি পরে চলে যাচ্ছি 6 নাম্বার এবং অনুশীলনীর লাস্ট। 6 নাম্বারে কি আছে? আচ্ছা, 6 নাম্বার, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 শেষে 6 আছে। আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9। আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 1, 2, 3, 4, 5, 6। কিন্তু শর্ত কি? প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। কিন্তু প্রথমে 7 ও শেষে 6 আছে এমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো, জাস্ট এই যে এই জায়গায় পরিবর্তন করো। প্রথমে 7, তাহলে 7, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 7, 1, 2, 3, 4, 5, 6। আশা করি বুঝতে পেরেছ। আমাদের নেক্সট হলো 7 নাম্বার এবং এটাই হলো শেষ। 7, 3, 4, 5, 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হয় বিপরীত ক্রমে, উল্টা দিক থেকে। তাহলে 5, 5, 4, 3, 7 কথায়, এটা বলছে কথায় লেখো, তা কথায় প্রকাশ করো। তাহলে কি এটা 55,437। চন্দ্রবিন্দু আছে কিন্তু 37, এটাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1.1 ষষ্ঠ শ্রেণীর 1.1 এর প্রাথমিক অর্থাৎ বেসিক আলোচনা এবং পুরো অনুশীলনের সমাধানটা আমরা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।